এবং জুলাইয়ের পরে এখনও সেই জুলাইকে নিয়ে তাদের অস্বস্তি রয়ে গেছে। আমি গড়ে আলোচনা করছি, এর মধ্যে ব্যতিক্রম, এর মধ্যে বিশেষ রয়েছে। আমরা যে প্রকাশনাগুলো করলাম সেটা করতে গিয়েও দেখলাম যে আমরা তো ওই দিনগুলো যাপন করেছি, কিন্তু পত্রিকার পাতা যখন দেখি যে অনেক পত্রিকা বা বেশিরভাগ গণমাধ্যম কিন্তু সম্পূর্ণ বেহুশ ছিল যে এরকম একটা বড় রকমের গণ অভ্যুত্থানের দিকে দেশ যাচ্ছে। এবং জুলাইয়ের সে অন্ধকার সময়টা যখন কারফিউ চলছিল, যখন ইন্টারনেট ছিল না, সে সময়ের পত্রিকা দেখলে দেখবেন যেন দেশ খুবই শান্ত স্বাভাবিক। এবং এই শান্ত স্বাভাবিকতাকে দেখাবার পিছনের লজিকটা ছিল শান্তি, যে দেশে শান্তি দরকার। এবং শান্তির নামে 15টা বছর শান্তি শান্তি শান্তির নামে অজস্র গুম, নির্যাতন, বাংলাদেশ রাষ্ট্রকে তার যে স্বাধীন সার্বভৌম এবং মানবিক কক্ষপথ সেখান থেকে সরিয়ে ফেলার চেষ্টা হয়েছিল। এবং এই কাজের গণমাধ্যম তো সঙ্গী ছিল। এবং গণমাধ্যম এমন একটা জিনিস যে আপনি তার বিরুদ্ধে মুখোমুখি দাঁড়াতে পারেন না। এদেশের সাংবাদিকেরা নির্যাতিত, নিপীড়িত হয়েছেন, শহীদ হয়েছেন জুলাইয়ের আগেও গুম, খুন, পেশা থেকে সরিয়ে দেওয়া সহ অজস্র রকমভাবে তারা বঞ্চিত হয়েছে। কিন্তু যে মালিকানা, সেই গণমাধ্যমের মালিকানা, সেটা ওই পাথরের মতোই, পাষাণের মতোই নির্বিকার থেকে গেছে। সে মালিকানা সামান্য রদবদল হলেও, কিছু কিছু জায়গায় সম্পাদক বদলালেও, কিন্তু পুরো আলোচনাটাই আবার দেখবেন যে জুলাইকে একটা যেন অস্বাভাবিক ঘটনা হিসেবে দেখা। কিন্তু বাংলাদেশে জুলাই তো আকস্মিকভাবে ঘটেনি। এদেশে তিলে তিলে মানুষ বঞ্চিত হতে হতে, নির্যাতিত হতে হতে মানুষ কিন্তু জুলাইয়ের পথে এগিয়ে গিয়েছিল। এবং এই যে একটা ভেতরে একটা বিরাট অগ্নিকুণ্ড মানুষের বুকের মধ্যে মানুষ বহন করছে, সেই খবর মিডিয়ার কাছে ছিল না। সেখানে যারা বেশিরভাগ কলামিস্ট তারা এই খবর জানতেন না। এটা একটা খুবই দুঃখজনক। ফলে জুলাইয়ের যখন ইতিহাস আমরা গণমাধ্যমে দেখতে যাই, সেই ইতিহাসটা ঠিক জুলাইকে সম্পূর্ণভাবে ধারণ করে না। এবং জুলাইয়ের পরের মধ্যেও নতুন আরেকটা যে বাস্তবতা, যেটাকে আমরা বলছি যে ফিফথ এস্টেট, আমরা সাংবাদিকতাকে ফোর্থ এস্টেট বলতাম, এই ফিফথ এস্টেট এসে গেছে সোশ্যাল মিডিয়া, টিকটক, ব্লগ, ইউটিউব। আগে এই যে ইউটিউব, যে ব্লগ, সোশ্যাল মিডিয়া গণজাগরণে ব্যবহৃত হয়েছিল, এখন সেটাকেই তারা কৌশলে ফটোকার্ড ছড়িয়ে, গুজব ছড়িয়ে, অপতথ্যের একটা কারখানা হিসেবে সেটা সামনে চলে আসছে। এবং সামনে এটার পেছনে বিপুল রকম ইনভেস্টমেন্ট চলছে। এখনও গণমাধ্যমে সেই সব ব্যক্তিকে দেখা যায় যারা এই গণহত্যা সমর্থন করেছিল, 15 বছর যাবৎ তারা সমর্থন করে গিয়েছিল। ফলে আপনি যদি গণমাধ্যমের স্বাধীনতা বলেন, অনেকে বলবেন যে হ্যাঁ ভয় আছে। ভয় আছে কার দিক থেকে? অন্তত সরকারের দিক থেকে এই ভয়টা দেখা যায় না। ভয় দেখা যায় জনগণের রোষের দিক থেকে, যেটা কখনো কখনো মবের চেহারা নেয়, যেটা আমরা সমর্থন করি না। কিন্তু গণমাধ্যমের এই অনুতাপহীনতা কি মানুষকে তাদের প্রতি বিক্ষুব্ধ করে রাখছে না? এর থেকে তো দুঃখজনক হওয়ার কথা আর কিছু হতে পারে না। ফলে আমরা একটা অসম্পূর্ণ দীর্ঘ প্রক্রিয়ার ভিতরে, রূপান্তর প্রক্রিয়ার মধ্যে ঢুকে পড়েছি। জুলাই সেই অর্থে চলমান। সেই চলমানতা মানে এই না যে প্রতিদিন বিদ্রোহ, প্রতিদিন বিপ্লব হবে, প্রতিদিন আন্দোলন সংগ্রাম হবে। জুলাই আমাদের অন্তরের ভেতরে এমন একটা ঝাঁকুনি দিয়েছে, আমাদের তরুণ প্রজন্মের ভেতরে এমন এক দায়িত্ববোধের জন্ম দিয়েছে, রাষ্ট্র মেরামতের বা বিনির্মাণের। সেইটা কিন্তু দীর্ঘকাল জুড়ে কাজ করবে। 52-এর অভিঘাত 52 সালে কেউ দেখতে পায়নি। আপনি একটা বিশাল বাগিচার মধ্যে বসে থাকলে আপনি হয়তো আশপাশে 2-3টা ফুল দেখতে পাবেন, কিন্তু বিশাল বাগিচাটা অনেক দূর থেকে তাকালে হয়তো দেখা পড়তো। জুলাইয়ের জন্য কি বোঝার জন্য আমাদের অনেকের আবার সেই দূরত্বটাও দরকার, গবেষণা দরকার। এবং একটা সময় গেলে হয়তো এক যুগ পরে আমরা বুঝতে পারবো যে আমরা এই জুলাই আমাদেরকে কিভাবে নতুন একটা বাংলাদেশের বাস্তবতা নিয়ে গেছে। তো বন্ধুগণ, আপনাদের আবারও আমরা অভিনন্দন জানাই।